গরমকাল এবং খাবার এই দুটোর মধ্যে তো প্রচন্ড রকম ভাবে একটা গভীর সম্পর্ক রয়েছে যে আমরা গরমে কি খেতে পারি কি না খেতে পারি এবং আমাদের ডাইজেস্টিভ হেলথের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রথমত যদি গরমকালের খাবার কথা আমরা বলি, তার একটাই প্রথম খাবারটা হচ্ছে যে আমাদের ওআরএস বা ওআরএসএল। এইটা কেন বললাম, কারণ কি গরমে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার কিন্তু একটা প্রচন্ড চান্সেস থেকে যায়। যে অনেকে জলটা প্রপারলি খাচ্ছেন না এবং অনেকে হয়তো এসিতে বসে কাজ করছেন বলে হয়তো জল পিপাসা পাচ্ছে না বলে হয়তো জল খাচ্ছেন না, অনেকে হয়তো জল পিপাসার সেরকম কোনো হ্যাবিটই নেই বলে জলটা খাচ্ছেন না। ফলে সেই জায়গাতে একটা কিন্তু ডিহাইড্রেশনের সমস্যা চলে আসে। ফলে জলটা কিন্তু গরমে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবং সেটার একটা অঙ্ক আছে। আমার যেরকম আইডিয়াল বডি ওয়েট তার সঙ্গে 30 গুণ করে যতটা পরিমাণে ফ্লুইড আসবে সেই পরিমাণ ফ্লুইড কিন্তু আমাকে পান করে যেতে হবে। আমি যদি এয়ার কন্ডিশনে ঘরে বসে বা অফিসে বসে কাজকর্ম করি তাহলে আমাকে অন্তত পক্ষে প্রতি ঘন্টাতে 250 ml করে জল পান করে যেতে হবে। এবং যারা বাইরে কাজকর্ম করছেন, কায়িক পরিশ্রমের কাজকর্ম করছেন, তাদের জন্য তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জলটা কিন্তু পান করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের প্রথমত এই গরমের জন্য কি হয়, আমাদের শরীরের তাপমাত্রা এবং আমাদের বাইরের তাপমাত্রার মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়, যাকে আমরা বলি হচ্ছে যে থার্মোডাইনামিক্স। অনেক সময় বিভিন্ন রকমের এই থার্মোডাইনামিক্স এই থিওরিগুলো বলছে যে আমাদের শরীরের তাপমাত্রার সঙ্গে বাইরের তাপমাত্রার যে সমতা সেটাকে ঠিকঠাক করে বজায় রাখতে গেলে আমাদের এমন খাবার দাবার খেতে হবে যেই খাবার দাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস এবং ময়েশ্চার অর্থাৎ জলের যে সমতাটা একদম সমবন্টিত থাকে। সেটার কথা মাথায় রাখতে গেলে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা গরমকালে এমন কোনো খাবার দাবার খাবো না যেই খাবার দাবারটা আমাদের পাকস্থলী এবং আমাদের লিভারকে ট্রাবল দিতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে যে অনেকে এই লিভারের স্বাস্থ্যের জন্য বাজার চলতি অনেক ডিটক্স ড্রিঙ্ক, অনেক রকমের পোশাকি যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট গিমিকে পড়ে তারা হয়তো কিনে ফেলেন, সেটার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। মনে রাখতে হবে আমাদের লিভার কিন্তু একটা ডিটক্সের একটা প্রধান একটা বড় অঙ্গ বা অর্গ্যান। ফলে লিভারের মতো ডিটক্স কিন্তু কেউ করতে পারে না। সুতরাং লিভারকে ঠিক রাখতে হবে। এবং দ্বিতীয়ত আমাদের যদি আমরা মুখ দিয়ে খাবারটা যখন শুরু করি, খাবারটা মুখের পরে আমাদের ইসোফেগাসে আসে, অর্থাৎ যাকে আমরা বলি হচ্ছে যে খাদ্যনালী, এবং তারপরে খাবারটা আসে আমাদের স্টম্যাকে। এবং স্টম্যাকে আসার পরেই তার যে পিএইচ, পোটেনশিয়ালিটি অফ হাইড্রোজেন লেভেল, সেইটা কিন্তু অনেক 7-এর কম হতে শুরু করে। 7-এর কম যখনই কোনো পিএইচ হয় তখন তাকে আমরা অ্যাসিডিক পিএইচ বলে থাকি। ফলে আমরা যদি মাত্রাতিরিক্ত এই গরমকালে রেড মিট জাতীয় খাবার দাবার, প্রচণ্ড ভাজাভুজি জাতীয় খাবার দাবার, প্রচণ্ড জাঙ্ক খাবার দাবার, এবং কি বলবো, রেড মিট বলতে গেলে আমি হয়তো মাটনকে রেড আর হোয়াইট মিটের মধ্যবর্তী স্থানে বলছি। মাটন বাদ দিয়েও অনেকে বিফ খান, অনেকে পর্ক খান, অনেকে ল্যাম্প খান এবং বিভিন্ন রকমের রেড মিট হয়ে থাকে। এবং সেইটা যদি বেশি মাত্রায় খেয়ে থাকেন এবং আমাদের পাকস্থলীতে যে উৎসেচকগুলো থাকে, যে এনজাইমসগুলো থাকে, সেগুলো প্রোটিন ধর্মী তো বটেই, এবং সেইগুলো যে পেপসিন, পেপসিনোজেন, এগুলোকে বেশি সিক্রিয়েট করতে গেলে কি করতে হয় না, প্রচুর অ্যাসিডিক সিক্রেশনটা হয়। অর্থাৎ এই সমস্ত যে প্রাণীজ পদার্থগুলো আমি বলছি তার মধ্যে এত বেশি পরিমাণে ইলাস্টিন থাকে, সেটা খাবার পরে কি করে না পেপসিনের স্পাইক শুরু হয় এবং তখন আমাদের পাকস্থলীর যে প্যারাইটাল সেল থেকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিয়েট করে এবং সেটার কার্যক্ষমতা হচ্ছে 2.5 থেকে 3.5 এই পিএইচ এর মধ্যে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যদি এই পিএইচ হয় তার মধ্যে তার অ্যাসিডের মাত্রা কত শুরু হবে, এবং সেই অ্যাসিডের মাত্রা কিন্তু পাকস্থলীতেও থেমে থাকবে না। সেটা করবে কি, অপোজিট পেরিস্টালসিস পদ্ধতির মাধ্যমে আমাদের কিন্তু এই খাদ্যনালী এবং মুখগহ্বরে চলে আসতে শুরু করবে। যদি আমি একটা সমুদ্র জলের মাছকে পুকুরের জলে রাখি, মাছটা মরে যাবে। যদি অনুরূপভাবে একটা পুকুরের জলের মাছকে সমুদ্র জলে রাখি, সেই মাছটাও মরে যাবে। সুতরাং আমার যে খাদ্যনালী বা মুখগহ্বর যার পিএইচটা 7-এর উপরে, যেটা অ্যালকালাইন স্ট্রাকচারের মধ্যে পড়ছে,
সেখানে যদি কোনো অ্যাসিডিক নেচার চলে আসে, অবভিয়াসলি আমাদের একটা গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ হবে, হার্টবার্ন হবে, একটা চেস্ট বার্ন হবে, এবং অম্বল, অ্যাসিডিটি, গলা জ্বালা, বুক জ্বালা, এবং আমাদের পুরো যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট যেটা দিয়ে আপনি শুরু করলেন, অর্থাৎ অন্ত্র স্বাস্থ্য, এটা পুরোটাই কিন্তু একটা মানে পরিপাক তন্ত্রের কিন্তু একটা গন্ডগোল কিন্তু দেখতে পাওয়া যায়। একদম স্যার, এই যে প্রসঙ্গটা উঠলো গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে ডিসঅর্ডার গুলো নিয়ে যদি আমরা এবার একটু কথা বলতে পারি, যে কেন হয় এই ধরনের ডিসঅর্ডার, সমস্যাগুলো এক্স্যাক্টলি কি কি কারণ বা কি কি ট্রিগার্স এর জন্য হতে পারে? এই সমস্যাগুলো না গরমকালে অনেক রকম কারণে হতে পারে। প্রথমত গ্রীষ্মকালে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা শুরুর আগেই বলে রাখা ভালো, আমাদের না দু রকমের অ্যাপেটাইট হয়, যাকে আমরা খিদে বলি। একটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অ্যাপেটাইট, আর একটা হচ্ছে আমাদের সিফালিক অ্যাপেটাইট। সিফালিক অ্যাপেটাইটটা হচ্ছে যে আমাদের যে ব্রেইন যখন আমাদের কোনো কিছুকে মানে কন্ট্রোল করছে, যেরকম কিছু কিছু হরমোন থাকে, যেরকম কর্টিসল হরমোন, যেরকম লেপটিন বা ঘ্রেলিন, এগুলো সবগুলোই কিন্তু আমাদের খাদ্যের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সেই যে খাবার দাবারটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। আবার আরেক ধরনের যে পরিপাক মানে যেটা আমরা বলছি যে সিস্টেম, সেটা হচ্ছে যে আমাদের অ্যাপেটাইট, সেটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যাপেটাইট। সুতরাং যে অ্যাপেটাইটটা আমাদের যে টাইমে খাওয়া, অর্থাৎ বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদম বা ক্রোনো নিউট্রিশন, এটা বলা হয় যখন আমাদের সূর্য ওঠে, অর্থাৎ যখন প্রকৃতির আলো বেশি থাকে, তখন আমাদের যে মেটাবলিক রেট, অর্থাৎ আমাদের যে মেটাবলিজম বা আমাদের যে বিপাক, তার মাত্রা অনেক বেশি থাকে। আবার অনুরূপভাবে যখন সূর্য অস্ত যায়, যখন আমাদের যে প্রকৃতির আলো যখন কমতে শুরু করে, তখন বিপাকের মাত্রা কিন্তু কমে যায়। ফলে ব্রেকফাস্টটাকে আমরা বলি না এম্পায়ার বা এমপ্রেস, অর্থাৎ সকালবেলা কিন্তু ব্রেকফাস্টের অর্থাৎ প্রাতরাশের কিন্তু একটা বড় গুরুত্ব রয়েছে এই বায়োলজিক্যাল ক্লক বা ক্রোনোনিউট্রিশনের জন্য। কিন্তু আমরা অনেক সময়তে করি না, আমরা সকালবেলা না খেয়ে দিয়ে অনেক সময় বেরিয়ে যাই, দুপুরে হয়তো বাইরের খাবার দাবার খাই, যাবতীয় যা কিছু খাবার দাবার আমরা খাই সেটা কিন্তু আমরা ভোরাসিয়াসলি এবং আমরা খুব হাইপার ফ্যাজিক্যালি কিন্তু আমরা রাত্রের দিকে খাই। ফলে যখনই আমাদের এই বিএমআরটা বা বেসাল মেটাবলিক রেটটা রাতের দিকে কম থাকছে, তখন কি হচ্ছে এই খাবার দাবারের পরিপাকতন্ত্রের তার কি বলবো তার না ডাইজেশন ঠিকঠাক করে হচ্ছে, না তার মেটাবলিজম ঠিকঠাক করে হচ্ছে, না তার আত্তীকরণ ঠিকঠাক করে হচ্ছে, না তার শোষণ ঠিক করে হচ্ছে। আমরা খাবার দাবার যেরকম ভালোবেসে খাই, আমাদের অ্যাপেটাইটের জন্য, যে বললাম না চোখের খিদে, একটা রোলের দোকানে পাশ দিয়ে যাচ্ছে, আমার খিদে না পেলেও আমি সেই খাবারটা মনে হয় রোলটা খেয়েই ফেলি, গন্ধে যেটা আমাদের হচ্ছে আর কি, ঠিক আছে, বর্ণে গন্ধে আমাদের খিদে, তো সেই খিদে কিন্তু চোখের খিদে। কিন্তু আমাদের যে রাত্রিরে আমরা যে এত কিছু খাবার দাবার খেলাম, কেউ হয়তো মাটন খেলেন, কেউ হয়তো প্রচন্ড চিকেন, মাছ, ডিম একসাথে খেলেন, তাহলে বুঝতে পারছেন তো যে কতটা পরিমাণে প্রোটিন উনি একসাথে ইনটেক করলেন, এবং তার যে গ্যাস্ট্রিক সিক্রেশন হতে শুরু করবে, ফলে কি হবে মাঝরাতে মানুষটা করে একটা তার বুকে ব্যথা, চেস্ট পেন হতে শুরু করবে, তিনি ভাববেন এটা হয়তো হার্টের ব্যথা হচ্ছে, কোনো একটা আইসোসরবাইড নাইট্রেট কিছু একটা জিভের তলায় রাখলেন, তাতেও তার কিছু হলো না, মাথা ঘুরে গেল, পুরো গন্ডগোলটাই সিস্টেমটাই গন্ডগোল হয়ে গেল। কারণ কি আমরা অনেক সময়তে এই বুকের ব্যথা হার্টের ব্যথার মধ্যে কিন্তু একটা অ্যাম্বিগিউটি ফিল করি, কোনটা কিসের ব্যথা কিন্তু আমরা বুঝে উঠতে পারি না। সেই কারণে রাত্রিরের যে ডায়েট হবে সেটা খুব সাদামাটা হবে এবং খুব তাড়াতাড়ি সেটা কমপ্লিট করে রাখতে পারলে ভালো হয়। তবেই কিন্তু আমরা এই যে সার্কাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লকের কথা বলছি, যে ব্রেকফাস্ট এম্পায়ার, লাঞ্চ কিং বা কুইন বা ডিনারটা পপার, সেই থিওরি বা সেই যে আমরা কি বলবো অনুষঙ্গগুলো আছে মেনটেন করতে পারবো, না হলেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেহেতু গরমকালে আমাদের সেট পয়েন্টের মাত্রা অনেক কমের দিকে থাকে, তাহলে অনেক সময়তে কি হয় এই যে ল্যাকটেজ, এই যে এনজাইমটা যেটা আমাদের দুধকে হজম করতে সাহায্য করে, অর্থাৎ কার্বোহাইড্রেট ল্যাকটোজ, সেটাকে ভাঙতে সাহায্য করে, সে ঠিকঠাক করে না খাওয়ার দরুন যদি অনেকে বেশি দুধ চা বেশি করে খায়, দুধ দিয়ে ফুটিয়ে যদি কেউ চা পান করেন, তখনই তার কিন্তু এই গ্যাস্ট্রিক প্রবলেমগুলো স্টার্ট হয়ে যাবে। ফলে গরমকালে যতটা সম্ভব গমের তৈরি খাবার দাবার কম খাওয়া যায়, এবং দুধ অর্থাৎ র মিল্ক যদি একটু কম খাওয়া যায়, তাহলে তার স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে। এবং জলটার কিন্তু একটা বড় উপকারী ভূমিকা রয়েছে, কারণ প্রত্যেকটা এনজাইমসই কিন্তু তার যে অ্যাক্টিভিটিগুলো হয়, জল কিন্তু তার জন্য কিন্তু একটা ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্টস, মাথায় রাখতে।
একেবারে তাই, অর্থাৎ বুঝতেই পারছেন যে আজকের যে আমাদের আলোচনা, আমি স্যারকে শুরুতেই বলেছিলাম যে স্যার আজকের আলোচনা কিন্তু আলোচনা হবে না, একদমই তাই। আজকে একদম আমরা গল্পের ছলে, নিশ্চয়ই। মজার ছলে যতটা সম্ভব সতর্কতা সচেতনতা আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং এতক্ষণে কিন্তু আপনারা বুঝে গেছেন মোটামুটি যে যে কোনো ধরনের শারীরিক সমস্যা একটা কিন্তু সম্পর্ক থাকতে পারে খাওয়া দাওয়ার সঙ্গে। সুতরাং এইখানেও কিন্তু আমাদের সতর্কতার দরকার রয়েছে। স্যার এই প্রসঙ্গ থেকেই যাব, অনেক ধরনের তো অবশ্যই মানসিকতা রয়েছে, অনেক ধরনের ধারণা রয়েছে আমাদের সমাজে, সেই কিছু কিছু মিসকনসেপশন গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। কিন্তু তার আগে একটা ছোট্ট প্রশ্ন আপনার জন্য রয়েছে যে মোটামুটি ঘুমানোর কত ঘন্টা আগে একজন মানুষের খেয়ে মানে খাবারটা শেষ করে ফেলা উচিত? মোটামুটি ঘুমানোর আমরা বলি যে, যেটা আমরা থিওরিটিক্যাল বা টেক্সট বই থেকে বলি, অন্তত 1 ঘন্টা আগে তার খেয়ে নেওয়াটা ভালো। এবং আমরা যে খাবারটা বলছি না, তাকে আমরা খুব হ্যাপি ফিডিং বা আমরা খুব এনজয় ফিডিং বা আমরা যে প্রত্যেকটা খাবার দাবারটা খুব ভালোবেসে খাবার কথা বলছি। কারণ কি, এই যে বললাম যে লেপটিন আর ঘ্রেলিন, এই দুটো হরমোনের খাবার দাবার যেরকম সমান ভূমিকা রয়েছে, সেরকম খাবারটা কিন্তু প্রপারলি ম্যাস্টিকেট করে খাওয়া, ভালো করে চিবিয়ে খাওয়া, তবে কিন্তু এই টায়ালিন যে উৎসেচক তার কিন্তু প্রভাবটা পড়বে। এবং খাবার পরে যদি একটুখানি ওয়াক করে নেওয়া যায়, একটু হেঁটে নেওয়া যায়, তারপরে ঘুমোতে গেলে ভালো। আদারওয়াইজ কি হবে, এই ট্রানজিট টাইমিং এর জন্য যদি আমরা খেয়েই শুয়ে পড়ি, তাহলে অনেক সময় কিন্তু একটা অপোজিট রিগার্গিটেশনস মুভমেন্ট বা একটা অপোজিট পেরিস্টালসিস হতে পারে, সেটাও কিন্তু একটা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যার জন্য কিন্তু দায়ী। একেবারেই তাই। এবং এই সূত্র ধরেই এবার আমরা আসবো হচ্ছে মিসকনসেপশনের বিষয়। স্যার অনেকেই বলেন যে ডিম, আমরা অনেকেই ডিম খেতে ভীষণ ভালোবাসি, ডিম খেলে নাকি যে ডাইজেস্টিভ ইস্যুস গুলো সেগুলো নাকি বৃদ্ধি পায়, এটা কি সত্যি কথা? একদমই না। কারণ কি, ডিমকে আমরা বলছি, একটা মুরগির ডিমকে আমরা বলছি, ধরে রাখি একটা মুরগির ডিম আমরা একটা সার্টেন এক্সাম্পল ধরে রাখি, যে মুরগির ডিমের মধ্যে যেরকম খুব ভালো পরিমাণে প্রোটিন রয়েছে, প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড খুব ভালো পরিমাণে রয়েছে, এবং যে বি ভাইটামিনস গুলো আছে, যেরকম কোলিন বলুন বা সায়ানোকোবালামিন বলুন, এগুলো ডিমের মধ্যে খুব ভালো পরিমাণে রয়েছে। এবং একটা ডিম, তার মধ্যে এতটা ভালো পরিমাণে অ্যালবুমিন থাকে না, সেটা আমাদের শরীরের যে তার অসমোটিক গ্রেভিয়েন্ট এবং তার যে অঙ্কোটেনিক প্রেশার, এটাকে কিন্তু মেনটেন করতে সাহায্য করে। সুতরাং একটা গোটা ডিম সেদ্ধ একটা মানুষ কিন্তু খেতেই পারেন। প্রশ্নটা হচ্ছে, যদি সেই ডিম সেদ্ধর জায়গায় প্রচুর মশলাপাতি দিয়ে, প্রচুর তেল দিয়ে যদি তিনি ডিমের ডালনা তৈরি করে খান এবং অনেকক্ষণ গরমে রেখে দিলেন, অথবা প্রচুর তেল দিয়ে যদি একটা অমলেট তৈরি করে খান, সেক্ষেত্রে কিন্তু একটা গ্যাস্ট্রিক সমস্যা আসলেও আসতে পারে। কিন্তু একটা গোটা ডিম সেদ্ধ একটা মানুষ এই গরমকালে কিন্তু ডেলি খেয়ে যেতে পারেন, তাহলে তার শরীরের কিন্তু অ্যালবুমিনের মাত্রা ঠিক থাকতে সাহায্য হবে। স্যার